নমস্কার, আমি পীযূষ হালদার, ম্যাথ ফ্যাকাল্টি। আমার কাছে এখানে 2023 সালের ম্যাথসের এএনএম জিএনএমের যে কোশ্চেনগুলো এসেছিলো আমি প্রত্যেকটা বলে দিচ্ছি। টাইপ এরকমই থাকে, এদিক ওদিক করে ডেটা চেঞ্জ হয়, এগুলো এদের কোশ্চেন, ঠিক আছে? একটু মাথা খাটাবে আর ইউনিটগুলো সবসময় মাথায় রাখবে, যেমন সেন্টিমিটারে থাকলে, ডেসিমিটারে থাকলে, আমরা যাচ্ছি সবগুলো, ওকে? আর মেন বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে এক্সাম অ্যাপ্রোচ দেখবো, কীভাবে বড় করে করা যাবে সেটা তো থাকছেই, ওটা বেসিক্স, ওটা পরীক্ষায় একদম ইউজ করবে না। পরীক্ষায় আমরা করবো কি, ওটাকে আরও ছোটো করে কী করে করা যায় সেটা আমরা দেখব। আর যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবে, যেভাবে হোক তুমি জানাতে পারবে, তার অনেক উপায় আছে, পরে আমি সেই বলে দিচ্ছি। আমাদের 10খানা কোশ্চেন আছে, আজকে হয়তো আমি 10খানা কোশ্চেন করাতে হয়তো 15 বা 20 মিনিট নেবো, কিন্তু এই 10খানা কোশ্চেন পরীক্ষায় গিয়ে যেন 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমাদের হয়ে যায়, আর তোমরা সেই সময়টা তারও কমে করে দেবে, আমি জানি অনেকেই, ঠিক আছে? জাস্ট টাইপগুলো বোঝো, আর এটা করানোর পর পুরনো যে কোনো কোশ্চেন নেবে সেই টাইপগুলো করার চেষ্টা করবে। আর আমি এটা আশা করবো যে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছো, তাহলে বেসিক্সগুলো তোমাদের মনে আছে, তাও আমি বেসিক্সগুলো আলোচনা করে দেবো। তার সাথে সাথে কী করে এক্সাম অ্যাপ্রোচ করা যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবে এক্সাম অ্যাপ্রোচটা বোঝার, না বুঝতে পারলে আমাকে জানাবে, ঠিক আছে? আমরা কোয়েশ্চেন 76 থেকে 85 অবধি আমরা করবো, এখানে আমার কাছে আছে, এর পিডিএফ আমি দিয়ে দেবো নিচে, ওকে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে, রমেশ বাবু সোল্ড আ ক্লক অ্যাট ₹300 and incurred a loss of 25%. If you would have to make a profit of 16%, then at how much higher price he should have sold the clock? ঠিক বাংলা বলছি, বলছে রমেশবাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করেন, এতে তার ক্ষতি হয় 25%। তিনি যদি 16% লাভ করতে চাইতেন, তাহলে ঘড়িটি তাকে ওই বিক্রয় মূল্য থেকে আরও কত বেশি টাকা বিক্রয় করতে হতো? এটা সেই মাধ্যমিকের মতো ছোটো করে করতে গেলে করতে কি, যে মনে মনে কে ভাবতে যে রমেশবাবু হয়তো কেনা দাম ছিল 100 টাকা, দিয়ে বলতে যে তার 25% লস হয়েছে, মানে বেচেছে কততে? 75 টাকা বেচেছে, এটা লিখতে, ঠিক আছে? তো 30 টাকা বিক্রি করে তার ক্ষতি হয় 25%, তো এটা ছিল তার বেচা মূল্য। এর থেকে কত গুণ হতো? এর থেকে ওটা 4 গুণ, তার মানে এটা যদি 300 টাকা হতো তাহলে কিনেছিলাম কত টাকায়? 400 টাকায়, তাই না? এটাই তো ধরতে, মানে হিসাবে কী করতে, লিখতে 300 টাকা ওর 100/75, এটা হতো, তাই না? দিয়ে লিখতে 400 টাকা, এবার 400 টাকা করতে, তারপরে কী বলেছে, সে যদি আরও 16% প্রফিট করতে চায়, তার মানে এর ওপর আমাকে সলিউশন বের করতে হবে, তাহলে 400 × 16/100, এটা বের করতে 0 0 কাটতো, 400 হলো 64 টাকা, তার মানে এইটাকে তারও এক্সট্রা, কিন্তু আমি কোশ্চেনটা বুঝি, ওই বিক্রয় মূল্য থেকে আরও কত টাকা বেশিতে বিক্রয় হতো। এর ওই বিক্রয় মূল্য মানে কোনটা চাইছে? এই যে এটা চাইছে, যেটা আমার আগে ছিল, তাহলে এখন কত? 64, বাট তখন সিপি কত 400 টাকা, তাই কি না? তার মানে 300 টাকা ছিল আগেরটার বিক্রয় মূল্য, কেনা দাম 400 টাকা ছিল, তাই কি না? সে আরও এক্সট্রা লাভ করেছে, মানে এটা আরও 64 টাকা অ্যাড হলো, তাহলে 464, ডিফারেন্স কত? 164 টাকা, তাহলে 164 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কালিটা তাহলে অপশন এ 164 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো একটু ভুল হচ্ছে, কালিটা একটু মানে ভুল কিছুই নয়, কালিটা খারাপ আছে, তো এটা হচ্ছে আমার 164 টাকা, ঠিক আছে? এইটা গেল তোমার নর্মাল অ্যাপ্রোচ। তো এইটা এইভাবে করা যেতেই পারে, যে কেনা দাম ছিল, তাহলে এটা বিক্রি দাম 75 টাকা, ওই নিয়ম যেটা করি, যে 75 টাকা কেনা দাম হলে 100 টাকা, বাট কিন্তু আমার এখানে কত? 300 টাকা আমি বেচা দাম করেছি, মানে হিসাবে আমার উল্টোটা, যে 75 টাকায় বিক্রি করেছিলাম, 100 টাকায় কিনেছিলাম, লস ছিল, তাহলে 75 দিয়ে ভাগ করে আমি 400 টাকা পেলাম, এটা ছিল আমার কেনা দাম। এবার বলেছে কি আমি লাভ করব, আমরা জানি লাভ বা ক্ষতি সবসময় কার? সিপি বা কেনা দামের উপরে, তাহলে 400-র উপর আরও 16% চাপিয়ে দিলাম, 64 টাকা বেরালো, অ্যাড অন হলো, আমার 464 টাকা আমাকে বিক্রি করতে হতো, 464 টাকা আমাকে বিক্রি করতে হতো। তাহলে আগের বেচা দাম কত ছিল? 300 টাকা, এখন বেচছি আমি 464 টাকায়, তাহলে লাভ কত? 164 টাকা। এটা নর্মাল অ্যাপ্রোচ, আমরা এটাতে যাবো না, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি, এটা তো বেসিক, এটা সবাই বুঝতে পারবে। এবার দেখো, একটু মাথায় রাখবে ছাতা কনসেপ্ট কীরকম, এটাকে আমি বলি ছাতা কনসেপ্ট, ঠিক আছে? ছাতার মতো। তো সিপি মানে কস্ট প্রাইস, কেনা দাম বলি একে আমরা, হ্যাঁ, এটা আমি লিখে রাখছি, এটা তোমার অন্যগুলোতেও তুমি কাজে লাগাতে পারবে। সিপি মানে কস্ট প্রাইস, আর এসপি হচ্ছে সেলিং প্রাইস, কোনো জিনিসের বেচা দাম, সেলিং প্রাইস হলো। এতদিন আমাদেরকে পড়ানো হয়েছে 50% মানে 50/100, যেটা আমাদের সব থেকে বড় ভুল, আমরা এইভাবে পড়েছি এটাকে। দেখো এটা মানে 1/2 বলতে পারি না, মানে যদি কোনো জিনিস 2 টাকায় কিনি, তাতে আমার 1 টাকা লাভ,
50% যদি আমি বলি প্রফিট হয়েছে, তার মানে কি 2 টাকায় কিনলে 1 টাকা লাভ। এখানে তো তাই বলছিল যে 100 টাকায় কিনলে 50 টাকা লাভ হচ্ছিল, তার মানে যদি আমি 2 টাকায় কিনতাম 1 টাকা লাভ করতাম, তাহলে এটা হতো আমার সিপি, আর এসপি তখন হতো কি কেনা দাম থাকতো, মানে সিপি থাকতো, তার সঙ্গে তার প্রফিট থাকতো, তাই না? তাহলে এই 2 আর 1 মানে হতো আমার কত, 2 + 1 3 হতো। তো এটাকে আমরা একক না, এটা এখন আমরা দাম না বলে এটাকে আমরা ইউনিট ভাবতে পারি, ঠিক আছে? এইভাবে তুমি অ্যাপ্রোচ পরীক্ষায় করবে। এবার আমি আসি, তাহলে সিপিএসপি ক্লিয়ার। কোনো জিনিসকে যে দামে কিনছি কেনা দাম, বিক্রি করছি বেচা দাম। প্রফিট বা লস সবসময় কার ওপর লাগে, আমার কেনা দামের ওপর লাগে। তাহলে পরীক্ষায় যদি কোনো কিছু কোয়েশ্চেন দেয়, সবার আগে আমার কাজ হবে বেচা দাম কেনা দাম যাই থাকুক, আমাকে আগে ডিফাইন করতে হবে নিজেকে যে সিপিটা কি, কারণ আমি যা লাগাবো ওর ওপরে। কিন্তু যদি কোয়েশ্চেন বলে দেয়, এখানে যেমন কোয়েশ্চেনটা বলেছে আগের বেচা দামের ওপরে কত তার বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, সেইটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এবার আমরা এক্সাম অ্যাপ্রোচে যাই। এটার এতক্ষণ কিন্তু বেসিক্সই গেল। হ্যাঁ, আরেকবার তাহলে লিখছি, সিপি লিখলাম, এসপি লিখলাম বোঝার জন্য। রমেশ একটা করে 300 টাকা বিক্রি হয়, তাহলে 300 টাকা বিক্রি করেছে 300 টাকায়। এবার বোঝো তার 25% ক্ষতি। আচ্ছা 25% ক্ষতি মানে, তাহলে 25% মানে কত, 25/100, তাই কি না? আর হ্যাঁ না কিছু বলবা, যখন ক্লাস করবা হ্যাঁ না বলবা, তাহলে আমি বুঝতে পারবো যে যেখানে থাকো তোমার একটা ফিল আসবে যে হ্যাঁ আমি ক্লাস করছি। তাহলে 25% মানে 25/4, তাহলে 1/4, তাহলে 4 1। তাহলে লস কত, 4 সিপি ছিল, আর এটা কি, এখন তো প্রফিট না, কারণ ক্ষতি হয়েছে, তাহলে এটা কি এখন লস, তার মানে 1 হচ্ছে তার লস। কালির সমস্যা, একটু থামো। হ্যাঁ, কালির সমস্যা হচ্ছে। যেখানে ছিলাম, তাহলে এটা তো আমার সিপি ছিল, আর এইটা হচ্ছে আমার লস। তার মানে সেল করেছি, এখন লস হয়েছে না লাভ হয়েছে, লস হয়েছে। কত, 1। তাহলে 4 ইউনিটে আমার লস হয়েছে 1 ইউনিট, মানে এটা যদি আমার সিপি হয় তাহলে এসপি কত, 4 - 1 মানে 3 ইউনিট। ওকে, আর এটা ছিল আমার 4 ইউনিট। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। চলো এবার আমি বলি, বলছে রমেশবাবু একটা ঘড়ি 300 টাকায় বিক্রি করে এতে তার ক্ষতি হয় 25%। তিনি যদি 16% লাভ করতে চাইতেন, তাহলে তিনি ঘড়িটি তাকে কত টাকা কিনতে হতো। তার মানে সিপি ছিল 4, এসপি ছিল 3, তাহলে 300-র ভ্যালু 3, তার মানে কত, এটার 100 টাইমস, তাহলে এর কত, 100 করলে কত হবে, 400। তাহলে আমার সহজে সিপি বেরিয়ে গেল। এবার কি বলেছে দেখো, 16%, তাহলে এর 16% মানে 400-র 16%। এবার 16%কে ভাঙো, মনে মনে ভাঙো। 16% মানে কত, ওপরে 16 নিচে 100, ভাঙি, 4 4 16, 4 25 100। আচ্ছা তাহলে 25 বৃদ্ধি কত, 4। তার মানে যদি কোনো জিনিসকে আমি 25 ইউনিটে 25-এ কিনি, বেচবো কততে, 29-এ, আমি কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছি, আমি সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে কত বাড়লো, কত, 4 বাড়লো, একদম ঠিক। তাহলে 4 বেড়েছে কততে, 25-এ, তাই কি না? তাহলে 25-এ চলো এভাবে বের করতে পারি। তাহলে 25 যদি 4 গুণ 400 হয়, তাহলে 16 গুণ কত, 400। 4 গুণ যদি 100 হয়, সরি, তাহলে 16 গুণ 400, তাহলে 464 টাকা আমার হলো প্রফিট। কার উপরে, এই 400-র উপরে। এক্সট্রা আমি কী লাগাবো, প্লাস 400, তাহলে 464 আসলো। এইটা একটা উপায়, আমি এটা করবো না, আমি করবো কি, ছিল আমার 400, ওকে, দরকার কত আমার, 4 বেড়েছে, মানে বিক্রি করেছি কটাই, কিনেছিলাম 25-এ, বিক্রি করলাম 29-এ, এইটা করবে। তাহলে 25 দিয়ে সরাসরি কাটি, 25 16 400। এবার 16 ঘরে নামতা, 16 ঘরে নামতা, যার মনে নেই সে মনে করে নেবে। আচ্ছা সরাসরি যদি করি, আমি তাও করবো না, তোমার মনে হচ্ছে যে আমি ঠিক আছে, এইটার হিসাবে কত, 16 আর 15, এটা 10 হলে কত হয়, 16-কে আমি 10 আর যদি ভাবি 6, তাহলে 16 10-এ 229 আসলো, 230 সরি 290 আসলো, আর 6 দিয়ে 6 নাই 54, 4 হাত থাকলো 5, 6 2 12 আর 5-এ 17 আসলো, 4 9 7 16 6 হাত থাকলো 1, 2 1 3 হাতে রেখে 4, 464 বিক্রি করেছি, কিনেছিলাম কততে, 300-তে, কত বাড়লো, 464 164। খুব বেশি হলে এটা 40 থেকে 50 সেকেন্ডের অঙ্ক। ওকে, যদি রেশিও দিয়ে করো, মাথায় থাকবে, ঠিক আছে, এটা একটা গেল। তাহলে অপশান
এ হচ্ছে 164 আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে বলছে 2 কিউবস অফ এজেস 4 সেন্টিমিটার, আমি বাংলা বলছি স্বরূপ, 4 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়তঘন তৈরি করা হলো। এই সংযুক্ত আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, যখন আমরা এরকম অঙ্ক করব, আমরা একটা কাজ করি, তার আগে একটা বেসিক্স বলে দিই, বেসিক্স বলে সুবিধা হবে তোমাদের। কি বলেছে? 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক। আচ্ছা, ঘনকের জিনিসটাকে মনে করি। এটা যদি একটা ঘনক হয়, মানে ঘনক কি বলেছিলাম, তোমরা হয়তো করোনি, তোমরা ক্লাস পাওনি, আমার কাছে যারা করেছিল আমি এইভাবে বলেছিলাম, মানে ওইভাবে আমি বোঝাই, সহজ হয় যেটা। একটা স্কোয়ার ভাবো, পারফেক্ট স্কোয়ার, তাকে ধরে ছেড়ে তুলে নাও 3Dতে। সেই ছোটোবেলায় খেলেছি না আমরা, ওই কাগজ পরপর থাকতে ওই টেনে ছেড়ে দিতে হতো স্প্রিংয়ের মতো, তো এরকম একটা স্কোয়ারকে এরকম ভাবো নিচে টেনে তুলে নাও, ওটা হচ্ছে আমার একটা পারফেক্ট স্কোয়ার। তো এইটাকে আমি বলছি কি ঘনক। ঘনকের কি হয়, প্রত্যেকটা সাইড সেম হয়, তো মানে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, সবগুলো এ, সবগুলো তো। আচ্ছা, তারপরে বলেছে, আচ্ছা এর আমরা একটা কাজ করি, এরিয়া আগে বের করি। এরিয়া কথা, যেহেতু এই একটা প্লেন কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কখনো আছে, ছখানা, তাহলে 6a স্কোয়ার হচ্ছে এর এরিয়া। আচ্ছা, এর ভলিউম কি? ভলিউম আমরা কি জানি, লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটাই তো। তাহলে এ ইন্টু এ ইন্টু এ গেল, তাহলে a⁴ এ কিউব হচ্ছে এর ভলিউম। চলো ঠিক আছে। আচ্ছা, এবার বলি, যদি এরকম হতো একটা স্কোয়ারের ক্ষেত্রে, এইটা এ, এইটা এ, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? পাইথাগোরান ট্রিপলেট মনে আছে? পিথাগোরাসের উপপাদ্য ট্রিপলেট থাকলে মনে, যেমন 3, 4, 5, 6, 8, 10, সরি 10, 5, 12, 13, এরকম আরও আছে ট্রিপলেটগুলো, তোমরা পড়বে, আমি ট্রিপলেটেরও ক্লাস আছে, পরে আমি দেবো। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা কত? √এর মধ্যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে 2a স্কোয়ার, তাহলে থাকবে কত? a √2 হচ্ছে এটা এর সাইডস, এর তো কোনো সমস্যা নেই, তাহলে এটা a√2। এবার আমায় বলো, যদি আমাকে বলে এটার কর্ণের দৈর্ঘ্য, মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে আমি কী করে করবো? উপায় কারো জানা আছে? জানা নেই? কোয়েশ্চেনটা দেখো, পাবে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়তঘন তৈরি করা হলো। ঘনককে রেখে একটি আয়তঘন তৈরি করা হলো, ওই সংযুক্ত আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে এরকম একটা ঘনক আছে, এর পাশেও একটা ঘনক আছে, তাই কিনা? এখানে একটা ঘনক আছে, এর পাশেও একটা ঘনক আছে, আমাকে এভাবে চালাতে হবে। তাহলে এটাই, তাহলে টোটালটা কত? 2a, বাট এটা তো a, মানে ছবিটা এরকম হলো। এখন এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, আর এইটা এ। এবার আমি বলি, এই কোণা থেকে এই কোণা যদি আমি একটা কর্ণ নিই, তাহলে আমার এইটা তো দরকার আছে। চলো কী করে করবো? এইটা আমার কত, এইটা আমার কত, এইটা আমার 2a, শুধু নিচের বেসটা নাও, এইটা 2a, এইটা a, তাহলে এইটা কত? বলে স্যার আমি তো এটা জানি না, জানি না মানি না, তাহলে এর মধ্যে কত আসবে? √এর মধ্যে এটার স্কোয়ার, তার মানে 2a তার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার, এত দূর আসলো, তার মানে √এর মধ্যে এটা 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার লিখতে পারি। তাহলে a√5 হচ্ছে আমার এই বেসটা। এবার বলো, এটা যদি a√5 হয় আর এটা তো a, তবে আমি কর্ণটা পাবো, তাই কি না? এত দূর বোঝা যাচ্ছে তো? আচ্ছা ঠিক, তার মানে এখন এটার জন্য আমি বলবো √এর মধ্যে a√5, মানে এটা এর স্কোয়ার মানে কত? 5a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তার মানে আলটিমেটলি আসলো কত আমার? 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ারের মধ্যে কিউব রুট, সরি হোল রুট, তাহলে a√6, a√6 হচ্ছে আমার এই ডায়াগোনালটা। সাইডস কত ছিল? আমার ছিল 4, একদম এটা সহজ অঙ্ক। ওকে, তাহলে এইটাই আমার বেসিক্স। যদি এরকম হয়
তাহলে সরাসরি মারবো, যদি একটা ঘনক দিয়ে আমি কোনোভাবে তৈরি করতে পারি তাহলে তার সাইড হচ্ছে a√3 ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আর সেটা যদি 2 লাগাই তাহলে জাস্ট এর মধ্যে 2 অ্যাড হবে, তাহলে a√6। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? অপশান বি। এর ভ্যালু জাস্ট বসাও 4√6 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই গেল বেসিক্স, এইটা তোমরা লিখে রাখবে, নেক্সট টাইম কাজে লাগবে, এইটা তোমার কাজে লাগবে। ওকে, তার সাথে সাথে আর একটা কাজে লাগবে হচ্ছে তোমার এই প্রোডাক্টটা, এইটা, এই এক্সপ্রেশনটা। ছবিটা হয়তো ক্লিয়ার হচ্ছে না, আমি অন্য কালার দিয়ে পরে আরেকবার অন্য ক্লাসে করিয়ে দেবো যদি এরকম জিনিস আসে। ও এই ছবিটা যদি কেউ একটু আগে গিয়ে স্ক্রিনশট করে নেবে ওটা, হ্যাঁ। তারপরে বলছে 78, একটি পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 7 মিটার দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 30 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে। চলো তার আগে একটা ছোট্ট জিনিস মনে বলে দিই, এটা হচ্ছে অনেকটা এফিসিয়েন্সি ওয়ার্ক, টাইম ওয়ার্ক এফিসিয়েন্সির মতো অঙ্ক। তার আগে একটু বলে দিই, সেমি থেকে 1 ডেসিমিটার কিউব এর ভ্যালু হচ্ছে কত? 1 লিটার, তাই তো? 1 ঘন ডেসিমিটার হচ্ছে 1 লিটার, এইটা কাজে লাগবে। আসি, বলেছে একটি পাম্প ঘন্টায় তাহলে পার আওয়ারে কত করতে পারে? 2100 লিটার, 2100 লিটার। বাট আমাদের কি দিয়েছে? 7 মিটার দৈর্ঘ্য, তাহলে লেন্থ হচ্ছে 7 মিটার, হাইট হচ্ছে, আচ্ছা ব্রেথ দিয়েছে, কত দিয়েছে? 5 মিটার। আচ্ছা এগুলো সব মিটার আছে কিন্তু, হ্যাঁ। আর হাইটটা দিয়েছে আমার 30 ডেসিমিটার, 30 DCM। তাহলে এগুলোকে আমি কাছাকাছি মিটারকে ডেসিমিটার মানে নিই, তাহলে মিটারকে ডেসিমিটার করতে হলে করতে কি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, মানে সবগুলোকে 10, এই দুটোকে 10 দিয়ে গুণ হবে, তাই তো? তার মানে এটা 70 ডেসিমিটার, এটাকে 10 দিয়ে গুণ করলে 50 ডেসিমিটার, আর এটা তো 30 ডেসিমিটার। তাহলে এদের ভলিউম কত? টোটাল ভলিউম কত? 70 × 50 × 30, এটা টোটাল। বাট আমার কত দরকার? 1 ঘন্টায় করতে পারে হচ্ছে 2100, তাহলে টাইম কত লাগবে? তাহলে এটা টোটাল ওয়ার্ক বাই তাদের এফিসিয়েন্সি কত? 2100 লিটার, ভাগ করে দিই, 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, 7 3 21, 21 বাদ 50 কত? অ্যান্সার আমার 50 ঘন্টা। 50 ঘন্টা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে আমার 50 ঘন্টা রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটা টাইম ওয়ার্ক এফিসিয়েন্সির একটা সুন্দর ক্লাস হয়, দুটো ক্লাসে টাইম ওয়ার্ক এফিসিয়েন্সি গুটিয়ে যাবে যদি তোমরা চাও, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা এটা বোঝা গেছে? স্ক্রিনশট চাইলে করে নিতে পারো। আমার মেইন দরকার এই জিনিসগুলো বোঝার, আর এটা তো লাগবে, এটা লিখে রাখবে খাতায়। তারপরে আমরা 79 নম্বর অঙ্কতে আমরা যাচ্ছি। বলছে A and B are two solid sphere, the total surface area of B is 4 times of total surface area of A, then the ratio of volume of A and B. A ও B দুটি নিরেট গোলক, B এর সমগ্র তলের ক্ষেত্রফল A সমগ্র তলের ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে A ও B এর আয়তন অনুপাত। আচ্ছা এটা ছোট্ট করে একটা জিনিস আলোচনা করে দিই। সাপোজ আমি বললাম এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, তাহলে এর এরিয়া কত? পাই R1 স্কোয়ার। আচ্ছা এর এরিয়া কত? পাই R2 স্কোয়ার। এবার একটু বলো তো, পাই তো কনস্ট্যান্ট টার্ম, থাকবে না রেশিওতে। আলটিমেটলি এদের যদি আমি সাইডস চাই তাহলে R1 বাই R2 যদি চাই তাহলে এটাকে আমাকে রুট করতে হবে না, কারণ এখানে কি দেবে? R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার, তাই কি না? এবার আমরা জানি এটাকে আমরা সমানও ভাবতে পারি, যদি তুলনা করতে যাই তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সামথিং কিছু একটা দেবে, রেশিও দেবে, কিছু একটা রেশিও দেবে, তাই না? তাহলে R1 বাই R2 যদি আমার দরকার হয় তাহলে আমি তার রুট করবো এই পোর্শনটার, সাপোজ একটা x বাই y। তার মানে আমি বোঝাতে চাইছি কি? আমি বলতে চাইছি যে যদি কোনো কারণে আমাকে রেডিয়াস দেওয়া থাকে তাহলে এরিয়া বের করতে গেলে আমরা R1-এর জাস্ট স্কোয়ার চাইবো, কারণ পাই তো আমার কেটে যাবে। তার মানে যদি R1 আর R2 যদি এইরকম কোনো জিনিসের আমাকে কি দেয়? রেডিয়াস দিয়ে দেয় বা কারো সাইডস দিয়ে দিল, সেক্ষেত্রে তাদের এরিয়া রেশিও কী হবে? জাস্ট ওদের R1-এর স্কোয়ার আর R2 স্কোয়ার। ক্লিয়ার? যদি ভলিউম বলে, আমরা যদি ঘনবস্তুতে চাই, ঘনকে যাই, তাই না? তাহলে এর ক্ষেত্রে কী হতো? এর বেস
বেশি আসতো, দৈর্ঘ্য আর প্রস্থ আসতো, কিন্তু আয়তনের জন্য এল বি 3 কারণে তাহলে এরও এ কিউব আসতো। সাপোজ এখানে একটা A1 আছে আর এখানে একটা দিলাম যার ভ্যালু হচ্ছে A2, এখানে একটা বানালাম যার হচ্ছে A2, যার হচ্ছে A2, তাহলে এর ভলিউম কি আসতো A2 তার কিউব। তার মানে তখন ভলিউম হতো উল্টো, তাহলে R1 তার পাওয়ার 3, R2 তার পাওয়ার 3। ক্লিয়ার? এইটুকু, এইটা মাথায় রাখবে। আর কিছু দরকার নেই। এবার বলি এবার কোশ্চেনে যাই আমরা। এটা বেসিক্স, এটা মাথায় রাখবো তাহলেই হবে। তাহলে এরিয়া চাইলে স্কোয়ার, ভলিউম চাইলে কিউব। ওকে, বলছে এ আর বি। চলো এরিয়ার কি বলেছে আরেকবার যাই। বি এর ক্ষেত্রফল এ এর ক্ষেত্রফলে 4 গুণ, তার মানে এ যদি 1 হয় বি তাহলে 4, তাই কিনা? দেন দ্য রেশিও অফ দেয়ার ভলিউম, তাহলে তাদের আয়তন হবে। আমি তাকে বললাম আগে আমার কি দরকার, আগে আমাকে বেসটা দরকার। তাহলে এটা 1, তাহলে √1, এটা কত হবে √4, তাহলে আমি বেস পেলাম 1 আর 2। এবার কি চাইছে আমাকে, চাইছে ভলিউম। তাহলে ভলিউম যদি আমাকে চাই তাহলে তার পাওয়ার করে দেবো 1 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, তাহলে 1:8। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা? আচ্ছা, আমরা 79 পর্যন্ত করে নিয়েছি, আর 6টা তাড়াতাড়ি এবার করবো আমরা, কারণ আমরা আস্তে আস্তে ভালো করে আমরা ডিপে যাচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত হচ্ছে 4:5। ওই শঙ্কুর তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে? আর একবার খুব সুন্দর অঙ্ক, রেশিও দিয়ে দিয়েছে, রেশিও দিয়ে করবো। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, আচ্ছা শঙ্কু তো আমরা পড়েছি এটা উল্টো আইসক্রিমের কোণের মতো, তাই না? তাহলে এটা যদি হয় হাইট, তাহলে এটা সেন্টার, তাহলে এটা একটা, সব কিছু ভুলে যাও, তাহলে এটা একটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে হলো আমরা প্লটিং করছি জাস্ট। আচ্ছা, এটা যদি আর হয়, এটা যদি এইচ হয়, এটা যদি এল হয়, আমাদের বেসিক প্রপার্টিগুলো কী ছিল, যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাই না? আমাদের এখানে কী কী বলে দিচ্ছে, একটা লম্বিত শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতা মানে এটা ধরলাম উচ্চতা তির্যক উচ্চতা, তাহলে উচ্চতা যদি 4 হয়, তির্যক উচ্চতা 5, তার মানে এটা 3, আমরা ট্রিপলেট জানি 3, 4, 5। আচ্ছা, মাথায় রাখবে যে কোনো ট্রিপলেটকে যে কোনো মাল্টিপলতে যদি গুণ করি তাদের প্রোডাক্টটা অলওয়েজ ট্রিপলেট দেবে, যেমন 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, ট্রিপলেট হবে একটা। 3 দিয়ে গুণ করো, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5-এ 15, এটাও একটা ট্রিপলেট হবে। হিসাব করে দেখো, 9 9 81, 12 12 144, 15 225, সেম যে কোনো। তারপরে 5, 12, 13, 5-এর হচ্ছে 25, 12 হচ্ছে 144, বড়টার স্কোয়ার করলে 169 সাম আসে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে ট্রিপলেটগুলো। ওকে, আচ্ছা তারপরে সরাসরি করে দেবো, একদম ট্রিপলেটের বেসিক জিনিস মাথায় রাখলে এটা একদম চোখে রাখা অঙ্ক, দেখলেই হয়ে যাবে সাথে সাথে। কী বলবে, উচ্চতা যদি 4 হয়, তির্যক উচ্চতা যদি 4 হয়, তির্যক যদি 5 হয়, তাহলে তার বেস 3। এবার কি চাইছে, তার উচ্চতার ভূমির, তাহলে উচ্চতা এইটা, ভূমির ব্যাসার্ধ এইটা, 4:3। অপশন সরি তির্যক উচ্চতা চাইছিল, একটু ভুল, উচ্চতা না, তির্যক উচ্চতা। তির্যক উচ্চতার ভূমির ব্যাসার্ধ, তাহলে তির্যক উচ্চতা 5, ভূমির ব্যাসার্ধ 3, তাহলে 5:3। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এগিয়ে যাও। এবার এই বিষয়তে কোনো কোশ্চেন দিলে পারবে তো? কোনো সমস্যা নেই আশা করি, একদম। এবার যে অঙ্কটা আছে খুব সুন্দর অঙ্ক, 81 বলেছে x² - 6x + 4 = 0 দীঘার সমীকরণে বীজগুলির গুণফলের বর্গমূল কত? গুণফলের বর্গমূল। আচ্ছা, তাহলে আমাকে বীজ দরকার, আগে স্কোয়ার রুটস বের করতে হবে। আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে x + a × x + b = 0। এই কোয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কী ছিল? x² + a + b of x + ab = 0। ক্লাস 10-এ যখন উঠলাম এটাকে আমাদের রুটস দিয়ে দিয়েছিল যে x² - α + β (x + α β) = 0। এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল ax² + bx + c = 0, তাই তো? তারপরে আমরা ভাগ করেছিলাম এই দিয়ে, তার মানে x² থাকলো +b/a × x +c/a = 0। এটাই তো ছিল, আর তো কিছু না। এবার দেখো, এইটাকে আর এটাকে যদি কম্পেয়ার করো, আর এইটাকে আর এটাকে যদি কম্পেয়ার করো, পেয়েছিলে, কারণ এখান থেকেই আমাদের কোশ্চেন আসবে, শ্রীধর আচার্যের সূত্র আসবে। ঠিক আছে, তো এইটুকু মাথায় রাখবে। দেখো নেক্সটে গিয়ে আমার এটাও কাজে লাগবে। হ্যাঁ, এইটা একটু মাথায় রাখবে, পরে আসছি আরও। কোশ্চেন কোথায় গেল আমাদের? হ্যাঁ, তাহলে x² - 6x
প্লাস 4 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফলের বর্গমূল। আচ্ছা, বীজগুলির গুণফল কোনটা? তাহলে বীজগুলির গুণফল মানে আমাকে আলফা বিটা যদি বীজ হয়, এটা তো আমার না, এটা আমার গুণফল। তাহলে আমার ইকুয়েশনে আলফা বিটা এই বীজ, এটা ভাববে এর ভ্যালু কোন? তো 4, তাই না? আমার ইকুয়েশন কী ছিল? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0। আমার এদিকে দেখে আমার কোনো লাভ নেই, আমার একে দরকার। তাহলে বীজ পেলাম, এখানে কত পেলাম? 4। এবার এর বর্গমূল বলেছে কোনো 4, অ্যান্সার 2, অপশন এ। বাচ্চা না পারলে আর কি বলবো, এটা তো এতটাই নর্মাল। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্ম, এইটা আর এই জিনিসগুলো, এগুলো মাথায় থাকা চাই। আর এটা আমি আশা করবো যে তোমাদের মাথায় থাকবে, কারণ অলরেডি এই জিনিসগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো, ভালোভাবে পড়েছো, তোমরা দায়িত্ববান। ওকে, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 82-তে স্কিপ করছি। বলছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের অন্তর 3 ও ধ্রুবক পদ 4 হয়, তাহলে সমীকরণটি হবে। এইবার তোমরা মজা আসবে। এবার আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ভ্যালু পুটিং। হেডিং করবে ভ্যালু পুটিং। আচ্ছা, এখনই কি বললাম? এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস অফ আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0 করেছি। এটা কখন? যখন এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0। ইট মিনস এক্সের ভ্যালু হচ্ছে আলফা কমা বিটা। এইটা স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা এখান থেকে জাদু করব। জাদু বলে কিছু হয় না, ফার্স্টেই বলেছি, জাদু বলে কিছু হয় না, যা আছে সব নিজের উপরে ক্যালকুলেশন। আসি, আমার ইকুয়েশন কি বলছে? আমার ইকুয়েশন বলছে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা সরি, আমি এটাকে নর্মাল এক্স স্কোয়ার লিখছি, মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0 বলছি। আচ্ছা, এটা নিয়ে এগাতে পারো, এটা নিয়ে এগাতে পারো, কিন্তু যেহেতু এখানে আলাদা আলাদা আছে, কিন্তু দেখো সব আলফা বিটা 4 আছে, আমি 4 নিয়ে যাবো। ওকে, 4 নিয়েছি। এবার আমাকে ভাবতে হবে ভ্যালু পুট করে আমি কী করে পেতে পারি। মাইনাস আছে এখানে, তার মানে একটা তো বিষয় যে অপশন সবগুলোতে মাইনাস আছে, আমাকে ভাবতে হবে। এবার এখানে প্লাস আছে, দুটো বীজের গুণফল আছে, আমি ধরবো। তাহলে 4 কী হতে পারে? 2 × 2 হতে পারে, 4 × 1 হতে পারে, আর তো কিছু নেই 4 হওয়ার সম্ভাবনা। কিন্তু আরেকটা জিনিস বলেছে, তাদের অন্তর কত? 3। তাহলে অন্তর 3, শুধুমাত্র এটা তো সম্ভব, কারণ 4 - 1 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে একটার ভ্যালু 4, একটার ভ্যালু 1। স্ট্যান্ডার্ড ফর্ম কী বলছে? আলফা প্লাস বিটা হবে। তার মানে আলফা প্লাস বিটা মানে 4 + 1 মানে 5 হবে। তাহলে কোন অপশান দিচ্ছে? অপশান এ। ক্লিয়ার? এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস 4। তার মানে এক্স স্কোয়ার মাইনাস অফ 4 + 1 অফ এক্স প্লাস অফ 4 × 1 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম? তাহলে আমাকে এটা মনে রাখতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এই জিনিসটা ছোট্টবেলায় আমরা পড়েছি, সূত্র পড়েছিলাম, ওটা x + a × x + b ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস অফ a + bx প্লাস ab। এটা তো স্ট্যান্ডার্ড ছোটোবেলাকার ফর্ম ছিল। বাট যখন রুটস আসবে x - আলফা ইন্টু x - বিটা, যখন এক্সের ভ্যালু আলফা আর বিটা, এটা একদম মনে থাকা চায়। আর এখান থেকে এই বছরও কোয়েশ্চেন আসবে। ভ্যালু পুটিং বোঝা গেছে? পরীক্ষাতে এগুলো সহজ করবে তোমাদের এক্সাম। বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? চলো 3, 4, 5 মানে আবার সেই ট্রিপলেট 3, 4, 5। তাহলে যেটা ইচ্ছা, এটাকে 3 ধরতে পারো, এটাকে 3 ধরতে পারো। আমি এটাকে 3 ধরলাম, এটাকে 4 ধরলাম, এটাকে আমি 5 ধরলাম। পরিবৃত্ত বলেছে মানে এর বাইরে এমন একটা বৃত্ত করবো যেটা 3টে আমার বিন্দুকে টাচ করবে। তাহলে যদি এরকম একটা বৃত্ত বানাই, ছবিটা একটু ভুল হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, এইরকম হবে ছবিটা। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা 5, আর এটা একটা সমকোণী ত্রিভুজ। মাথায় রাখবে এই কনসেপ্টটা। এইভাবেই বলছে যে এই যে ব্যাসটা, সেটা অতিভুজকে সমান দুভাগে ভাগ করে। তার মানে এটা কত? এটা হচ্ছে আমার 2.5, এটা আমার 2.5। কোয়েশ্চেন কি বলছে? ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমার পরিবৃত্তের ক্ষেত্রফল মানে
ত্রিভুজের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে 3 4 ছিল 5 পেলাম। ওকে, তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 2.5 2 টাইমস, তাহলে 2.5 ইন্টু 2.5 বাই দশমিক দুটোর জন্য 100। এবার কোনো সমস্যাই নেই, 25 একে 25, 4 25 100। ঠিক আছে, মজার তার কথা দেখবে। আচ্ছা বলি, 2 2 4 11। আচ্ছা তাহলে এটা তোমার দরকার নেই, এটা তো 1, এটা 4 কেটেছে, তাহলে থাকলো কত উপরে 25 আর 11, তাহলে 25 ইন্টু 11 বাই 7 2 14। এখানে অ্যান্সার বেরিয়ে গেছে, কারণ অপশান নিচে 14 একটাই আছে, সেটা আমার অপশান সি। এবার একটা নতুন জিনিস বলে দিই, যখন কোনো নাম্বারকে 11-এর ফ্যামিলি মাথায় রাখবে, 11-এর ফ্যামিলি যদি কোনো সময় 11 দিয়ে কাউকে গুণ থাকে, সাপোজ আমি গুণ করছি 32কে 11 দিয়ে, লিখতাম কি যে 32 এখানে লিখতাম, আবার 32 লিখতাম। একটু বুদ্ধি লাগাও তো তোমরা, যেখানে 2 তো আসে। আচ্ছা এই 3 আর 2টা কি আসলে এই দুটো নম্বর না? তাহলে 3 আর 2 5, তারপরে লাস্টের নাম্বারটা 3 আসে। আমরা করবো কি, এখানে আসি 100 সাপোজ 42, তাকে আমি 11 দিয়ে গুণ করতে বলছি। আমরা করবো কি, ফার্স্টের নাম্বারটা লিখবো, তারপরে দুটোর যোগ, তারপরে দুটোর যোগ, তারপরে যেটা আছে সেটা। এর বলে স্যার এটা তো কী করলেন, তাই না? বলি 142কে যদি 11 দিয়ে গুণ করি, তার মানে কত 142, এখানেও 142, এটা 0 আসতো। তাহলে 2 4 2 6 4 1 5 1, দেখো কি তাই হলো না, 1562। তাহলে এটা তোমার সময় বাঁচবে না, এটাই আমি করবো। তাহলে এখানে ক্লিয়ার কি কত হলো আমার 275/14, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা দুটো অঙ্ক আছি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। চলো, সুন্দর হচ্ছে ক্লাস। সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? চলো, হেভি সুন্দর একটা জিনিস। আমি বললাম যে কারো কাছে 100 টাকা আছে, আর সবাই নিশ্চয়ই এটা জানো, কোনো সংখ্যা নিজেই তার 100%। আচ্ছা বললাম 1-এর হিসেবে 1 কত, তার নিজেরই 100%। আমি বললাম যে আমার কাছে 5,000 টাকা ছিল। ওকে, 2 বছর পর এই 5,000 টাকাটা 10,000 টাকা হয়ে গেল। তার মানে আমাকে ব্যাংক দিয়েছে কত, 5,000 টাকার উপরে আমাকে 5,000 টাকা সুদ দিয়েছে। ক বছরে? 2 বছরে। কিন্তু কোনো ব্যাংক দেবে না 2 বছরে এত টাকা। তার মানে কি ছিল 500 টাকা, হলো আমার 10,000 টাকা, বেড়েছে কত 5,000 টাকা, মানে সেই সংখ্যাটাই তো বেড়েছে। তাহলে সেই সংখ্যাটা নিজেরই 100%, মানে আমি দিয়েছিলাম 100 হিসেবে, বাট পেলাম কত রিটার্নে 200, তাহলে 100 বেড়েছে। এইটাকেই আমি বোঝাতে চাইছি যে দ্বিগুণ মানে কি। আর প্রথমেই ক্লাসে আমি বললাম যে আমরা ওইভাবে না করে রেশিও দিয়েও করতে পারি। তাহলে যদি আমার কাছে 1 টাকা থাকতো, আমি পেতাম ক টাকা, 2 টাকা। তার মানে বাড়লো কত, 1 বেড়েছে। তার মানে আলটিমেটলি পার্সেন্টেজে বেড়েছে কত, 100%। তাই কি তাই না? আমি এটাকে পার্সেন্টেজও করবো। আবার বলি, সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে, তাহলে 4 ইয়ার্সে কি বলেছে, আসলে দ্বিগুণ হবে। তার মানে আসল যদি 1 ধরতাম, তাহলে বেড়েছে কত 1, তাই এটা 2 টাইমস হয়েছে। তাহলে ফার্স্টে ছিল কত 1, হলো 2, বেড়েছে 1, তার মানে সেই সংখ্যাটা বেড়েছে নিজের কত 100%। আচ্ছা 100% বেড়েছে ক বছরে, 4 বছরে। 4 দিয়ে ভাগ লাগাও, 4 1 4, 4 25 100, তাহলে কত পার্সেন্ট বাড়লো, 25%। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 25%। বি হচ্ছে রাইট অ্যান্সার। আর দূর কি ক্লিয়ার? ঠিক, বোঝা গেছে? তাহলে যখনই এরকম কোনো কনসেপ্ট দেবে যে 5 বছরে 6 গুণ হলো, তাহলে 6 গুণ মানে কি, 6 গুণ মানে সেই সংখ্যাটা নিজে ছিল প্লাস তার 5 গুণ বেড়েছে। তার মানে 100% তো ছিল, প্লাস তাকে ইন্টারেস্ট দিচ্ছে কত 500%। একদম বোকার মতো কাজ করবে না কিন্তু, এই 500কে ভাগ করবে, কারণ নাহলে অনেকে করবে কি যে 6 বেড়েছে তার মানে 600% দিয়ে 5 দিয়ে ভাগ করবে, দিয়ে বলবে 120% ছিল তার ইন্টারেস্ট। অপশানে কিন্তু এটা থাকবে, 120% কিন্তু অপশানে দেওয়া থাকবে, বলে দিলাম আমি, যদি এরকম কোয়েশ্চেন হয়। কিন্তু একদম বোকার মতো কাজ করবে না। ক্লিয়ার? বাড়লো মানে কি, ছিল তো সেটা তো আগে বাদ, তাহলে তারপরে আরও 5 বেড়েছে, তার মানে 500% বেড়েছে। সেটা 6 গুণ হয়েছে মানে 500 বেড়েছে, 6 গুণ হয়েছে মানে তার 5 গুণ বেড়েছে। আর এক তো সে নিজে ছিলই। আমার কাছে 600 টাকা আছে, আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম তুমি আমাকে রিটার্নে 1300 টাকা দিবা, মানে কত 600 তো দিচ্ছই, বাড়লে কত 700 বেড়েছে। ক্লিয়ার কি, জিনিসটা কি ক্লিয়ার? সাপোজ আমি তোমাকে 100 টাকা দিলাম, বললাম আমাকে 2 বছর পরে আমাকে 300 টাকা দিতে হবে, মানে কত, আমার 100 টাকা তো দেবেই, প্লাস আমাকে আরও 200 টাকা এক্সট্রা দেবে। তাহলে আমি ইন্টারেস্ট নিলাম কত, আমি 200 টাকায় ইন্টারেস্ট নিলাম, 300 টাকা ইন্টারেস্ট নিইনি। তাহলে কখনোই 300-র উপরে চাপাবে না, আগে আসলটা কমিয়ে নেবে। ক্লিয়ার? আর গুণ বললে সেই সংখ্যাটা কমবে। যদি বলি 5 গুণ মানে 4 গুণ বেড়েছে, যদি বলি 7 গুণ তাহলে 6 গুণ বেড়েছে, যদি বলি 8 গুণ তাহলে 7 গুণ বেড়েছে। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট আজকের অঙ্ক 85।
বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 300 টাকা। আমরা তো জানি ছোট্টবেলা থেকে করে আসছি। পেনগুলো আমাকে চেঞ্জ করতে হবে, মার্কার এই মার্কারে চলছে না। I equals to P into T into R by 100, যেখানে P হচ্ছে তার আসল, T হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর আইটা হচ্ছে আমার ইন্টারেস্ট, সরি আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে ইন্টারেস্ট। এটা তো সবার কাছে পরিষ্কার, ইকুয়ালস টু P বাই 100। এবার আমাকে টাইমটা আমাকে জ্বালাবে। এটা আমরা ইয়ারলি পড়েছিলাম, এই টাইমটা কিছু ছিল, ইয়ারলি ছিল, ক্লিয়ার। বাট আমার এখানে দেওয়া আছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 26শে। আচ্ছা 2005 সাল মানে নট লিপ ইয়ার, তাহলে জানুয়ারিতে কত থাকে? এটা বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমরা এইভাবে যাচ্ছি। ওকে, তাহলে জানুয়ারি 31শে লিখলাম। ফেব্রুয়ারি তো এটা একটু ক্যালকুলেটিভ, বাট ঠিক আছে। ফেব্রুয়ারি তো নর্মালি কত হয়? 28 হয়, লিপ ইয়ার হলে 29 হতো, বাট 28, তাহলে ফেব্রুয়ারি লিখলাম। তারপরে মার্চ 31, এপ্রিল আবার ডাউনে আছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল 30শে। আচ্ছা তারপরে মে কে বলেছে 26 তারিখ, মানে 26 তারিখ অবধি নেবো। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে 26 দরকার নেই আমার, হতো 26 লিখবো। এদের সাম কত? 8 1 9, 1 10, আর 6 16, 6 হাত থাকলো 1, 3 1 4, 5 6, 7 8 9, 10 11 12 13 14, 146। আমি ঠিক লিখলাম? আরেকবার চেক করে নিই। 8 9 10, 6 16, 6 হাত থাকে 1, 3 6 9, 3 12 13 14, ঠিক 14 আছে, 146। তাহলে আমি আসল কত জানি? 3000 টাকা। টাইম কত? এইটা আমার ডেজ, তাহলে ইয়ার্স করতে হলে 365 দিয়ে আমি ভাগ করে দিলাম, 365 ইন্টু টির ভ্যালু হচ্ছে কত? 146 ডিভাইডেড বাই 365 ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট কত? 6% বাই 100, মানে আমি নিচে 100 করে দিলাম, কোনো সমস্যা নেই। 00 00 গন, ঠিক আছে। লাস্ট ডিজিট 5 আছে, মানে 5 দিয়ে তো অবভিয়াসলি যাবে। ওকে, একটা কাজ করি, আমরা 5 দিয়ে কাটি। 5 7 35, 5 3 15, 5 6 30, 73 কে 73, 73 ডবল 146, 6 6 36, 2 72, 72 রুপিস। আছে কি অপশানে? না থাকলে প্রাণ দিয়ে দিতে হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? অপশান ডি। আচ্ছা, যার যেটা বুঝতে সমস্যা হচ্ছে হয়তো এখানে বুঝতে হতে পারে। তাহলে যদি কোনো কারণে ডেজ থাকে, ডেজকে যদি আমি ইয়ারে করতে যাই, তাহলে নাম্বার অফ ডেজ বাই 365, ক্লিয়ার? যদি মান্থ থাকে তাহলে নাম্বার অফ মান্থস ডিভাইডেড বাই 12 দিয়ে আমি এইটাকে এই প্লটিং করবো, ব্যাস, আর কিচ্ছু কাজ নেই। এই গেল আমাদের 76 থেকে 85 অবধি অ্যান্সার। তো আশা করি ভালো লাগবে তোমাদের। আর এক্সাম অ্যাপ্রোচ আমি বলে দিলাম, তার সাথে সাথে বেসিক্স যে কীভাবে করা যায় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সব থেকে মজার জিনিস যেটা, ভ্যালু পুটিংটা মাথায় রাখবে, প্রত্যেকবার ওখান থেকে একটা করে কোয়েশ্চেন হয়, ক্লিয়ার? আজকে আমরা এখানে শেষ করছি। নেক্সট টাইম আমি দেখছি 2022টা খুব তাড়াতাড়ি দেওয়া যায়, আমি দিয়ে দেবো 2022টা। আর ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। তো জয় হিন্দ।